নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও প্রাইম টাইমে। সকলকে স্বাগত। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। সম্পূর্ণ সন্ত্রাস মুক্ত রাজ্য হয়ে গেছে ত্রিপুরা। জনজাতিদের সার্বিক বিকাশের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে বিশেষ প্রকল্প। মঙ্গলবার এনএলএফটি এটিটিএফ এর জঙ্গি সদস্য নেতৃত্বদের আত্মসমর্পণ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এনএলএফটি ও এটিটিএফ সশস্ত্র গোষ্ঠীর 584 জন সদস্য অস্ত্র সমর্পণের মাধ্যমে মূল ধারায় ফিরে এসেছেন মঙ্গলবার। আজ জম্পুই জেলা টিএসআর এর 7 নম্বর ব্যাটালিয়নের সদর কার্যালয়ে একসঙ্গে অস্ত্র তুলে দিয়েছেন আত্মসমর্পণকারী জঙ্গি দলের সদস্যরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে আজ থেকে সম্পূর্ণ সন্ত্রাস মুক্ত রাজ্য হয়ে গেছে ত্রিপুরা বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। জনজাতিদের সার্বিক বিকাশের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার বিশেষ প্রকল্প গ্রহণ করেছে বলেও জানিয়েছেন তিনি। ত্রিপুরা আজকের পর থেকে আমরা বলতে চাই যে ত্রিপুরা সম্পূর্ণ মুক্ত রাজ্য এবং রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার জনজাতিদের সার্বিক যে বিকাশ তার প্রাধান্য দেওয়ার জন্য নানা রকম প্রকল্প করেছে। মনে রাখতে হবে, হিংসা ও প্রকৃতি দিয়ে সমস্যার সমাধান নয়। যারা আত্মগোপন করে এতদিন ধরে কষ্টকর অবস্থায় জীবনযাপন করেছেন, আমি সবাইকে এই মূল সুযোগে ফিরে আসার জন্য স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গৃহমন্ত্রী অমিত শাহের অদম্য প্রচেষ্টায় উত্তর পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্নতাবাদ ও উগ্রবাদ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই সময়কালের মধ্যেই উত্তর পূর্বের বিভিন্ন সংগঠনের সাথে আলোচনার মাধ্যমে 12টি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে 3টি ত্রিপুরার। এর জন্য প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী এই গুরুত্বপূর্ণ যে ওনারা সহায়ক ভূমিকা পালন করেছেন, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে আমি ধন্যবাদ দিতে চাই। গত 4 সেপ্টেম্বর 2025 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি উপস্থিতিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং এনএলএফটি এবং এটিটিএফ এর একটা আপনারা সবাই জানেন একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে দিল্লিতে। তারই অঙ্গ হিসাবে আর এখানে যে অস্ত্র সমর্পণের যে কার্যক্রম এবং এই কার্যক্রমে আমরা দেখলাম স্বাভাবিক জীবনে সমস্ত সদস্যরা ফিরে এসেছে। এদিকে আত্মসমর্পণের পর এবার অনেক কাজ রয়েছে বলে মন্তব্য করেছেন এনএলএফটির স্বঘোষিত নেতা বিশ্বমোহন দেববর্মা। More work is there. Since we are coming back home, there is we have program. Lots of program is there. We will go ahead with this all those program. এদিন জম্পুই জেলার টিএসআর 7ম ব্যাটালিয়নের মাঠে এনএলএফটি ও এটিটিএফ এর বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর 584 জন সদস্য মূল ধারায় ফিরে এসেছেন। গত 4 সেপ্টেম্বর নতুন দিল্লিতে ত্রিপাক্ষিক শান্তি চুক্তির প্রেক্ষিতেই হয়েছে এই অস্ত্র সমর্পণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত 4 সেপ্টেম্বর নতুন দিল্লিতে ত্রিপাক্ষিক শান্তি চুক্তির প্রেক্ষিতে মঙ্গলবার এনএলএফটি এবং এটিটিএফ এর 4 শতাধিক জঙ্গি আত্মসমর্পণ করে জম্পুই জেলা টিএসআর ক্যাম্পে। 2019 সালে এনএলএফটির সঙ্গে দ্বিতীয় পর্যায়ে ত্রিপাক্ষিক শান্তির চুক্তির পর আত্মসমর্পণ করেছিলেন 44 জন জঙ্গি। এরপর এত বড় সংখ্যায় জঙ্গি আত্মসমর্পণ মঞ্চস্থ হয়নি রাজ্যে। প্রশ্ন উঠছে, গত 1.5 বছর ধরে যেখানে জঙ্গি কার্যকলাপের কারণে জ্বলছে উত্তর পূর্বাঞ্চলের মণিপুর বলে দাবি করছে কেন্দ্র, সেখানে মণিপুরে জঙ্গি আত্মসমর্পণে সাফল্য দেখাতে পারছে না কেন্দ্র। হঠাৎ করে এত বিশাল সংখ্যক জঙ্গির আত্মসমর্পণে কি রয়েছে প্রেক্ষাপট, এই নিয়ে বিশেষ প্রতিবেদন তুলে ধরা হচ্ছে নিউজ নাও এর পর্দায়।
গত 4 সেপ্টেম্বর নতুন দিল্লিতে ত্রিপাক্ষিক শান্তি চুক্তির প্রেক্ষিতে মঙ্গলবার সন্ত্রাসবাদী সংগঠন এনএলএফটি এবং এটিটিএফ এর 4 শতাধিক জঙ্গি আত্মসমর্পণ করে জম্পুই জেলার টিএসআর এর 7 নম্বর ব্যাটালিয়নের সদর কার্যালয়ে। দিল্লিতে এনএলএফটি, এটিটিএফ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শান্তি চুক্তির পর এই সিদ্ধান্ত বলে জানিয়েছে জঙ্গি সংগঠনের তথাকথিত নেতৃত্ব। 3 মাসের মধ্যে রাজ্যের সমস্ত জঙ্গি সদস্যদের আত্মসমর্পণ করতে হবে বলে উল্লেখ ছিল শান্তি চুক্তিতে। সেই সূত্র ধরেই গত কিছুদিন ধরে রাজ্যের সমস্ত জঙ্গি সংগঠনগুলো অবশিষ্ট জঙ্গি সদস্যরা আত্মসমর্পণের জন্য চেষ্টা করছিল বলে জানতে পেরেছে নিউজ নাও। সেই মতো আরক্ষা প্রশাসনের গোয়েন্দা শাখার মাধ্যমে প্রভাবশালী রাজনৈতিক সুপারিশ ক্রমে জঙ্গি সদস্যদের সাথে গড়ে ওঠে যোগসূত্র। তবে আত্মসমর্পণকালে জঙ্গি সদস্যরা তাদের কাছে থাকা কি পরিমাণ আগ্নেয়াস্ত্র জমা করবে বিষয়টি অন্তিম সময় পর্যন্ত গোপন রাখা হয়। কখনো জঙ্গি সংগঠনে ছিল না এমন ব্যক্তিরাও এই আত্মসমর্পণের নাম লেখাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন একাংশ মহল। সেই ক্ষেত্রে সরকার কিভাবে এই আত্মসমর্পণ এবং আত্মসমর্পণকারীদের নির্ণয় করবে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন তথ্যবিজ্ঞ মহলের একাংশ। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো কেন্দ্র সরকারের রিপোর্ট অনুসারে জঙ্গিদের সহিংস কার্যকলাপের আগুনে যেখানে জ্বলছে উত্তর পূর্বাঞ্চলেরই আরেকটি রাজ্য মণিপুর, সেখানে কেন এ ধরনের সাফল্য দেখাতে পারছে না কেন্দ্র? গত 1.5 বছর ধরে চলা সহিংস ঘটনাবলীর কারণে সরকারি হিসেবেই সেখানে মৃত্যু হয়েছে 225 জন সাধারণ মানুষের। শুধু তাই নয়, সরকারি হিসেবে সহিংস কার্যকলাপের কারণে ঘর ছাড়া হয়েছেন প্রায় 1 লক্ষ মানুষ। এই অবস্থায় হঠাৎ করে ত্রিপুরায় 4 শতাধিক জঙ্গির আত্মসমর্পণ নিয়ে প্রশ্ন রাজ্যের সাধারণ মানুষের মধ্যেও। আত্মসমর্পণকারী তথাকথিত সন্ত্রাসবাদীদের প্রত্যেকের জন্য মাসিক 6,000 টাকা এবং এককালীন 3 লক্ষ টাকার পাশাপাশি তাদের জন্য 250 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হলেও সন্ত্রাসবাদীদের শিকার সাধারণ মানুষ কি পেল তা নিয়ে উঠেছে প্রশ্ন। গত 5 বছরে রাজ্যে জঙ্গিদের সহিংস কার্যকলাপের বিশেষ কোনো ঘটনা যেখানে সরকারিভাবেই লিপিবদ্ধ হয়নি ত্রিপুরায়, সেখানে হঠাৎ করে রাজ্যে 4 শতাধিক জঙ্গির আত্মসমর্পণের রাজনৈতিক প্রেক্ষাপট কি প্রশ্ন উঠছে তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশের সার্বিক উন্নয়নে প্রয়োজন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন, এই লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে ত্রিপুরাকে হীরা মডেল দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার উত্তর পূর্ব এনএসএস উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এরকমটাই উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার থেকে শুরু হলো উত্তর পূর্ব এনএসএস উৎসব। আগরতলা টাউন হলে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই লক্ষ্যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। ये यहाँ पर नॉर्थ ईस्ट जब वो कहते हैं नॉर्थ ईस्ट जब तक डेवलप नहीं होगा, देश डेवलप नहीं होगा। पहले नॉर्थ ईस्ट के बीच में एक बार आप लोग जानते हैं हमारा जो स्टूडेंट लोग बाहर जाते थे पढ़ने, बेंगालोर हो या बहुत सारे जगह, इवन दिल्ली में भी, वहां पर भी नॉर्थ ईस्ट का जिसको देखते थे उसमें भी कुछ पीछे से किसी ने कहा देश में हमेशा एक अशांति का वातावरण फैलना चाहिए और इनके ऊपर अटैक हुआ था क्या नहीं, बहुत सारे जगह, और वही चीज आज नहीं दिखाई देता है। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের অঙ্গ হিসেবে ত্রিপুরাকে হীরা মডেল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে এদিনের অনুষ্ঠানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। हम लोग पहले त्रिपुरा से बाहर जाते थे क्योंकि हायर स्टडी के लिए, इवन नॉर्थ ईस्टर्न जोन का बहुत सारे लोग, हम लोग जब सेंट्रल नॉमिनी होके पढ़ने जाते थे वहां देखें तुम कहां से आए, बोला आसाम से, तुम कहां से, मेघालय से, मणिपुर से, इस तरह। आप देखिए अपना अपना जगह में हर एजुकेशन सेंटर हो, हेल्थ सेंटर हो, हर चीज डेवलप हो गया अभी। खास करके कम्युनिकेशन की बात अगर करें, हीरा मॉडल दिया, खाली त्रिपुरा में दिया नहीं है, हीरा मॉडल प्रधानमंत्री जी कहा कि हीरा मॉडल देना है, और हीरा मॉडल मतलब एज फॉर नेशनल हाईवे। हम लोग अभी, मुझे अभी भी याद है कुछ दिन पहले जो लोकसभा का इलेक्शन हुआ है उसमें मैं चॉपर का यूज नहीं किया। 8,000 किलोमीटर मैंने
त्रिपुरा के एक प्रांत से दूसरा प्रांत में चला, उसमें 6000 किलोमीटर मैं गाड़ी से गया हूं बाय रोड, और कोई दिक्कत नहीं है, और 2000 किलोमीटर बाय ट्रेन। अब नेशनल हाईवे हुआ, स्टेट हाईवे, उस तरह हम लोग बनाया, तभी पॉसिबल हुआ। ইউথ ফর মাই ভারতের মূল লক্ষ্যকে সামনে রেখে এবছর অনুষ্ঠিত হচ্ছে উত্তর পূর্ব এনএসএস উৎসব। উত্তর পূর্বাঞ্চলের কৃষ্টি এবং সংস্কৃতিকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত হয় উত্তর পূর্ব এনএসএস উৎসব। একই সাথে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং সৌভ্রাতৃত্ব সুদৃঢ় করার ক্ষেত্রেও ভূমিকা রাখে উত্তর পূর্ব এনএসএস উৎসব। আগরতলায় উত্তর পূর্ব এনএসএস এর এই উৎসবে যোগ দিয়েছে এই অঞ্চলের অন্যান্য রাজ্যগুলিও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার সাম্প্রতিক বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করে বিপর্যস্ত মানুষের ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ দেওয়া সহ 19 দফা দাবিতে মঙ্গলবার আগরতলায় আয়োজিত হয় 4 ঘন্টার গণ অবস্থান। সিপিআইএমএল লিবারেশন, অখিল ভারত কিষাণ মহাসভা, অখিল ভারত খেত ও গ্রামীণ মজদুর সভার যৌথ উদ্যোগে সংগঠিত হয় এই 4 ঘন্টার গণ অবস্থান। সম্প্রতি ত্রিপুরায় টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে প্রায় 21 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী প্রায় 18,000 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তাহলে কেন ত্রিপুরাকে জাতীয় বিপর্যয় এলাকা ঘোষণা করা হচ্ছে না, তা নিয়ে গণ অবস্থান থেকে প্রশ্ন ছোড়া হয় সরকারের উদ্দেশ্যে। এত বড় বিপর্যয়ের পরও এখনো পর্যন্ত সরকার কেন ক্ষতিপূরণের ব্যবস্থা করেনি, তা নিয়েও প্রশ্ন তোলেন সংগঠনগুলির নেতৃত্ব। কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দিতে গেলে তাদের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি করেন তারা। আজকে 24শে সেপ্টেম্বর দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত 4 ঘন্টা গণ অবস্থানের ডাক দিয়েছে মূলত 3টি সংগঠন, সিপিআইএমএল, অখিল ভারত কিষাণ মহাসভা এবং অখিল ভারত ক্ষেত মজদুর গ্রামীণ মজদুর সভা। দুর্নীতি এবং রাজ্যে বিজেপি সরকার সমর্থক শব্দ হয়ে গেছে বলে অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বর্তমান মুখ্যমন্ত্রী ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জির বিরুদ্ধে বিধানসভায় বিরোধী দলের আনা দুর্নীতির অভিযোগের বিষয়টি বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন মানিক সরকার। মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে দুর্নীতি এবং রাজ্যের বিজেপি সরকার সমর্থক শব্দ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বর্তমান মুখ্যমন্ত্রীর ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জির বিরুদ্ধে বিধানসভায় আনা বিরোধীদের দুর্নীতির অভিযোগের উপর মন্তব্য করতে গিয়ে কথা বলেন মানিক সরকার। দুর্নীতি এবং বিজেপি সরকার ত্রিপুরা সমর্থক হয়ে গেছে। কোন অফিসে পয়সা ছাড়া, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আপনারা দেখেছেন বিধানসভা বিরোধী দলের জড়িত বিধায়ক, মুখ্যমন্ত্রীর অফিসের জড়িত অফিসার, তাকে ইঙ্গিত করে যেভাবে বললেন যে এই ভদ্রলোক মুখ্যমন্ত্রীর অফিস কোথায় সামলাচ্ছেন, তিনি তো কন্ট্রাক্টরদের সঙ্গেই সারাদিন সময় দিচ্ছেন এবং তার থেকে 4-6% থেকে সেখানে ডিসকাউন্ট আসছে, এবং এটা ঘুরিয়ে এটা তো মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সেখানে আঙুল তুলবার চেষ্টা করেছে। এবং এটা তো কল্পিত কথা মনে করার কোনো কারণ নেই। কোথায় প্রতিবাদ, কিসের ভিত্তিতে প্রতিবাদ করবে? তার দলের লোকরাই তো জানে, দলের ভেতরেই তো এখন দেখা যাচ্ছে বিরোধ বিসম্বাদ তৈরি হচ্ছে, লুটপাটের অংশ ভাগ করে নিয়ে কে কতটা পাচ্ছে, কে কতটা কম পাচ্ছে। এটা হতে বাধ্য হবে, সামনের দিন আরো পারবে। আমরা কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এটাকে এক্সপোজ করা, আইডেন্টিফাই করা, আক্রমণ করা। আক্রমণ মানে দৈহিক আক্রমণ প্রশ্ন, রাজনৈতিকভাবে, কর্মসূচিগতভাবে। এখনো জনগণের একটা ছোট্ট অংশের মধ্যে তাদের সম্পর্কে যে মোহ থাকছে, তাদেরকে তো মুক্ত করে আনতে হবে। এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য প্রকাশ কারাতো। বক্তব্য রাখতে গিয়ে হিন্দু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ দলগুলিকে এক জায়গায় আনতে ইয়েচুরি অন্যতম ভূমিকা নেন বলে উল্লেখ করেন প্রকাশ কারাত। एकता, तानाशाही के खिलाफ, हिंदुत्व सांप्रदायिकता के खिलाफ उसको इस व्यापक मंच को बनाने के लिए कॉमरेड सीताराम ने जो प्रयास किया, वो बाकी सभी हमारे देश के राजनेता और सेक्युलर विपक्षी पार्टियां
उसको मानते हैं। ধর্মনিরপেক্ষতার পাশাপাশি দলীয় নীতি আদর্শ রক্ষার ক্ষেত্রে ভারতীয় রাজনীতিতে সীতারাম ইয়েচুরি দৃষ্টান্ত রেখে গিয়েছেন বলে মন্তব্য করেছিল আরএসএস। জাতীয় রাজনীতিতে সংগঠক এবং সময়োপযোগী সিদ্ধান্ত নেবার ক্ষেত্রেও হয়ে থাকবেন সীতারাম ইয়েচুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আগরতলার রাজপথে র্যালির আয়োজন করে রিজিওনাল ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স। মঙ্গলবার বিকেলে এই র্যালি সংগঠিত করে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। ফার্মাসিস্ট দিবসের মূল অনুষ্ঠানটি হবে বুধবার, যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে আমরা এই র্যালির আয়োজন করা হয়েছে। আর আগামীকালকে আমাদের মূল অনুষ্ঠানে আসছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মূল অনুষ্ঠানে থাকবেন এবং আমাদের কলেজে বিভিন্ন প্রোগ্রাম আছে, যেমন হোস্টেল, গার্লস হোস্টেল, নতুন গার্লস হোস্টেল উদ্বোধন থেকে শুরু করে তারপর আজকে আমাদের সেমিনার হলো, ছেলেমেয়েরা আমরা সেমিনারের আয়োজন করেছি। এইভাবে আমরা ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে আমরা সেলিব্রেশন করছি। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ হবে বুধবার। দ্বিতীয় পর্যায়ে প্রার্থী রয়েছেন 239 জন। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে বুধবার। 6টি জেলার 26টি বিধানসভা আসনে মোট ভোট গ্রহণ হবে। দ্বিতীয় পর্যায়ে প্রার্থী রয়েছেন 239 জন। এদের মধ্যে 233 জন পুরুষ এবং 6 জন মহিলা। দ্বিতীয় পর্যায়ে 25.78 লাখ ভোটার প্রয়োগ করবেন তাদের ভোটাধিকার। দ্বিতীয় ধাপে 26টি আসনের মধ্যে 15টি আসন কাশ্মীরের এবং 11টি আসন জম্মুর। দ্বিতীয় ধাপে 131 জন প্রার্থী কোটিপতি এবং 49 জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। জম্মু কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না তার সম্পদের পরিমাণ মাত্র 1000 টাকা ঘোষণা করেছেন। গত 18 সেপ্টেম্বর প্রথম দফায় 60টি জেলার 24টি বিধানসভা আসনে ভোট হয়েছে, যেখানে ভোটের হার ছিল 61.38%। দ্বিতীয় পর্বে পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি 26টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। জোটগতভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ন্যাশনাল কনফারেন্স 20টি আসনে প্রার্থী দিয়েছে এবং কংগ্রেস 6টি আসনে প্রার্থী দিয়েছে। এক্ষেত্রে রয়েছে বিজেপির 16 জন প্রার্থী এবং 94 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ময়দানে। দ্বিতীয় ধাপে শ্রীনগর জেলার 93 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরপরে বডগামে 46 জন, রাজৌরিতে 34 জন, পুঞ্জে 25 জন, গন্ডারওয়ালে 21 জন এবং রিয়াসিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 20 জন প্রার্থী। 370 অনুচ্ছেদ বাতিলের পরে ভোটের দৃশ্যপটে জম্মু কাশ্মীরের নির্বাচন সম্পূর্ণ আলাদা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যে বিচ্ছিন্নতাবাদী নেতারা একসময় নির্বাচন বয়কটের ডাক দিয়েছিলেন, তারাই এখন অংশগ্রহণ করতে চাইছেন নির্বাচনে। বিভিন্ন নির্বাচনী এলাকা জুড়ে মূলধারার নেতাদের কাছে কঠিন চ্যালেঞ্জও তৈরি করেছেন তারা। রাজনৈতিক বোদ্ধাদের মতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি তার ঐতিহ্যবাহী দুর্গ জম্মুতে ভালো ফল করবেন, যেখানে বিরোধী ইন্ডিয়া ব্লক এগিয়ে রয়েছে উপত্যকায়। ইন্ডিয়া ব্লকের 2টি সদস্য দল কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স কাশ্মীরের গত আগস্ট মাসে সম্মত হয়েছেন আসন ভাগাভাগি চুক্তিতে। আগামী 1 অক্টোবর অনুষ্ঠিত হবে তৃতীয় দফার ভোট গ্রহণ। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী 8 অক্টোবর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গুণগত শিক্ষাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যেই বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে রাজ্য সরকার। মঙ্গলবার ইকফাই বিশ্ববিদ্যালয়ের নভাতোষ 2024 কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এরকমটাই উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নেও গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। Government side, we always encourage that this kind of university should come. And from the government side, we have some objective in the education. Education is our primary sector. Health is our primary sector. So in that, there are some objectives we have, formulating various policies and programs related to education and ensuring their actual implementation. What we say, that should be implemented. It should not be in written order that we follow, as our Honorable Prime Minister says, to ensure quality education and teaching processes in educational institutions.
পাম্প অপারেটর ও সাফাই কর্মীদের পূজার বোনাস দাবি নিয়ে মিছিল সংগঠিত করে অখিল ভারতীয় মজদুর সংঘ। মঙ্গলবার মিছিলটি রবীন্দ্র ভবন থেকে শুরু করে শেষ হয় স্বামী বিবেকানন্দ ময়দানে। সাফাই অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের গত বছরের বকেয়া পুজো বোনাস সহ এবছরের পুজো বোনাস একসঙ্গে দেবার দাবি করে অখিল ভারতীয় মজদুর সংঘ। আমরা চাই যে আগামী দিনে আমাদের যে ন্যূনতম ডিমান্ড, যে গত বছর আমরা আমাদের যে পূজা বোনাস সেটা পাইনি 2023 সালে, এই বছরও আমরা পূজা বোনাস পাবো কিনা আমরা জানি না। আমরা দাবি জানিয়ে আসছি যে গত বছরের পূজা বোনাস এবং এই বছরে একসাথে আমাদের এটা দেওয়া হোক। পাশাপাশি পেমেন্ট হয়েছে অ্যাক্ট 1936-কে এখানে ভায়োলেশন করা হচ্ছে, যে এভাবে যে প্রতি বছরে প্রতি মাসের যে ওয়েজেস সেটা কখনো আমাদের 10 তারিখের মধ্যে দেওয়া হয় না, কখনো কখনো 2 মাস 3 মাস অন্তর দেওয়া হয়, সেটা অবশ্যই ভায়োলেশন করা হচ্ছে। দীর্ঘ বছর ধরে পানীয় জলের সমস্যা সমাধানের কোনো পদক্ষেপ নেই। অতি সত্বর সমাধান না হলে এবার জাতীয় সড়ক অবরোধের হুমকি দিল মান্দাই ব্লকের অধীন খামতিংবাড়ি এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত হতাইকতর এলাকার সাধারণ মানুষ। প্রায় 7 বছর পূর্বে আবাসন তৈরি করে দেওয়া হলেও পানীয় জলের কোনো ব্যবস্থা করা হয়নি। সে সময় আবাসিকরা বারবার ব্লকে জানালেও কাজ হয়নি কিছুই। সেই থেকে এলাকায় বসবাসরত জনজাতি পরিবারগুলো ভুগছে তীব্র জলের সংকটে। ভরসা পাহাড় থেকে ছড়া জল আর বর্ষার সময় বৃষ্টির জমানো জল। নতুন এডিসি গঠনের পর তাদের দীর্ঘ বছরের সমস্যা সমাধান ঘটবে বলে আশা করেছিলেন স্থানীয়রা, কিন্তু সমস্যার কোনো সমাধান করেনি এডিসি প্রশাসন সহ মান্দাই ব্লক প্রশাসন। পরিশোধিত পানীয় জল না থাকার ফলে স্থানীয় বাসিন্দারা প্রায় সময়ই ভুগছেন নানা রোগে। বিগত কিছুদিন পূর্বেও একজনের মৃত্যু হয়েছে জলবাহিত রোগে আক্রান্ত হবার ফলে বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। অতি সত্বর তাদের এই সমস্যার সমাধান না হলে আসাম আগরতলা জাতীয় সড়কে অবরোধে বসবে বলে এবার হুঁশিয়ারি দিল এলাকাবাসী। আমার নাম হলে ধর্মরাট মলসম। এটা কোন জায়গা? আমার নখুং হামারি। কি সমস্যা কিতা? সমস্যা হয়েছে আমরা জল পাই না, আমরা শুধু ঘর পাই, আমরা জল লাগিয়ে কত কষ্ট হয়ে গেছে গা। আমরা সরকারের ডাকলো আমরা জল পাই না, এই জায়গা আমরা কত কষ্ট। লঙ্কার মধ্যে যাইয়া কয়দিন আমরা খাইতে পারবো? বৃষ্টি আইলে আমরা জল খাই, বৃষ্টি না আইলে জল খাই না। আমরা 7 ডালাই মধ্যে বৃষ্টি আইলে এই 7 ডালাই মধ্যে আমরা লয়া আমরা জল খাই। এই নখুং হামারি আমরা এই জল লাগিয়া ওই একদিন মধ্যে কালকা পরশু আমরা ব্লক করুম এই জায়গার মধ্যে। আমরা এই জল না খাইয়ে তো আমরা থাকতে পারতো না, লাগলে আমরা এই জায়গার মধ্যে সবাই মিলে আমরা রাস্তা ব্লক করুম। বাদলশীল হত্যা মামলায় আরো 3 জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় মোট 6 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধৃত 3 জনকে আদালতে সোপর্দ করে পুলিশ। জানা যায় গত 12 জুলাই সন্ধ্যায় বিলোনিয়া মহকুমার চোত্তাখলা বাজারে দুর্বৃত্তদের আক্রমণে আহত হয়েছিলেন বাদলশীল। তিনি ছিলেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সিপিআইএম প্রার্থী। পরবর্তী সময়ে 13 জুলাই জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরবর্তী সময়ে বিস্তারিত ঘটনা জানিয়ে বিলোনিয়া পিয়ারবাড়ি থানায় 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বাদলশীলের পরিবার। আমাদের পিয়ারবাড়ি থানাধীন চোত্তাখলা বাজারে গত জুলাই মাসের 12 তারিখ একটি ঘটনা ঘটে। এই ঘটনায় বাদলশীল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি মামলা নেই, যার মামলা নাম্বার হচ্ছে 30/2024। এই মামলায় মোট 7 জনের নামে এফআইআর হয়। আমরা কিছুদিন আগে 3 জনকে গ্রেপ্তার করেছি এই মামলাতে, এবং আজ আমরা আরও 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এরা হচ্ছে বাবুল দাস, বাড়ি চোত্তাখলা বাজারে, এবং বিশ্বরঞ্জন দাস, ওনার বাড়ি ভৈরবনগর, এবং যজ্ঞেশ্বর দাস, ওনার বাড়িও ভৈরবনগর। তো আমরা আজকে বিলোনিয়া কোর্টে প্রেরণ করছি এবং আমরা পুলিশ রিমান্ড চাইছি, এবং এই ঘটনায় আরও একজন জড়িত আছে, আমরা ওকে
অতি শীঘ্রই গ্রেপ্তার করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে 17 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। তার মধ্যে রয়েছে স্বাস্থ্য সেবা প্রদান, রক্তদান শিবির, স্বচ্ছ ভারত অভিযান ইত্যাদি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে পশ্চিম মহিলা থানা ও পশ্চিম আগরতলা থানায় পালন করা হয় স্বচ্ছ ভারত কর্মসূচি। আগামী দিনেও তাঁদের এই কর্মসূচি জারি থাকবে বলে জানিয়েছে ওয়ার্ড কর্তৃপক্ষ। তাতেই আমরা খুশি, কারণ আমরা তো প্রধানমন্ত্রীকে কাছে পাই না। ওনার জন্মদিনকে কেন্দ্র করে আমরা যে কর্মসূচি পালন করছি আমরা খুব খুশি। ওনার জন্য আমরা কিছু করতে পারছি। সেই এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়।